48 ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের কোন কৌশলে রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হলো মিয়ানমার, যা জানা গেল। ঢাকায় ৬ লাখ পাউন্ডের ফ্ল্যাট নিয়ে প্রশ্নের মুখোমুখি টিউলিপ। আমি আবারও বলছি, এবছর নির্বাচন হতেই হবে, বললেন ইশরাক। গাজায় ইসরায়েলি আগ্রাসনে ক্রিয়া উপদেষ্টার প্রতিবাদ। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ঢাকায় ৬ লাখ পাউন্ডের ফ্ল্যাট নিয়ে প্রশ্নের মুখোমুখি টিউলিপ। আবারও টিউলিপ সিদ্দিককে নিয়ে সরগরম ব্রিটিশ মিডিয়া। এবার ডেইলি মেইল তাকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে। বাংলাদেশে ৬ লাখ পাউন্ডের একটি ফ্ল্যাটের মালিকানা নিয়ে তিনি ব্রিটিশ পার্লামেন্টকে বিভ্রান্ত করেছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। শনিবার দিবাগত রাতে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন টিউলিপ। উল্লেখ্য, বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে। এর মধ্যে আওয়ামী লীগ সংশ্লিষ্ট 2 ব্যক্তির কাছ থেকে লন্ডনে 2টি ফ্ল্যাট নেওয়ার অভিযোগ আছে। তার বাইরে বাংলাদেশের ফ্ল্যাট ও সম্পদের মালিক হয়েছেন। লেবার দল ক্ষমতায় আসার পর তাকে নগরমন্ত্রী বা সিটি মিনিস্টার বানান তার ঘনিষ্ঠ বন্ধু ও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। লন্ডনের ফ্ল্যাটের বিষয়ে ব্রিটিশ মিডিয়া জোর দিয়ে রিপোর্টের প্রকাশের বেশ কিছুদিন পরে মন্ত্রিত্ব ত্যাগ করেন টিউলিপ। ডেইলি মেইল লিখেছে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের অনুরোধে রাজধানী ঢাকায় ৬ লাখ পাউন্ডের মূল্যের অ্যাপার্টমেন্টটি জব্দের আদেশ দেওয়া হয়েছে। এ নিয়ে লেবার দলের এই এমপির বিরুদ্ধে তদন্ত চলছে। ৪২ বছর বয়সী মিসেস সিদ্দিক কোনো অন্যায় কাজ করার কথা অস্বীকার করেছেন। তিনি ডেইলি মেইলকে বলেছেন, ২০০২ সালের তার পিতামাতার কাছ থেকে উপহার হিসেবে ওই ফ্ল্যাটটি পেয়েছেন। তারপর ২০১৫ সালের মে মাসে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই তা আইনসম্মত এবং বৈধভাবে তার বোন আজমিনাকে হস্তান্তর করেছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশের সম্পদ হস্তান্তর বিষয়ক আইনের অধীনে মালিকানা যদি সাব রেজিস্ট্রি অফিসে পরিবর্তন না করা হয়, তাহলে কোনো সম্পদ হস্তান্তর আইনগতভাবে বৈধ বলে বিবেচ্য নয়। দুর্নীতি দমন কমিশন দাবি করেছে, তিনি যে হেবা করেছেন তা ভুয়া। এক্ষেত্রে যে ব্যারিস্টার জড়িত বলে বলা হয়েছে তিনি তা অস্বীকার করেছেন। তবে তার দাবি তার স্বাক্ষর জাল করা হয়েছে। বাংলাদেশের কোন কৌশলে রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হলো মিয়ানমার, যা জানা গেল। ১,৮০,০০০ রোহিঙ্গাকে দেশে ফেরতের উপযুক্ত হিসেবে তালিকাভুক্ত করেছে মিয়ানমার। বাংলাদেশের কূটনীতিতে যা অন্যতম বড় সাফল্য। দীর্ঘ ৮ বছর বাংলাদেশের গলার কাটা হিসেবে আটকে থাকা এই রোহিঙ্গাদের ফেরত নিতে কিভাবে মিয়ানমারকে রাজি করালো বাংলাদেশ? কোন কৌশলের কারণে রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার? এবার জানা গেল সেই কৌশল। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার তার এক ফেসবুক পোস্টে ব্যাখ্যা করেছেন রোহিঙ্গা ইস্যুতে সরকারের শক্তিশালী অবস্থানের কথা, যেখানে রোহিঙ্গা সমস্যার সমাধানে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের ভূমিকাও তুলে ধরেছেন তিনি। আজাদ মজুমদার তার ফেসবুক পোস্টে লিখেছেন, রয়টার্স, ইএফই এবং ওয়াশিংটন পোস্টের মতো একাধিক সংবাদ মাধ্যমে আমি প্রায় 2 দশক ধরে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছি। ক্যাম্পের প্রতিটি কোণে গিয়েছি এবং তাদের দুর্দশা সম্পর্কে অনেক গল্প লিখেছি, বিশেষ করে ২০১৭ সালের গণহত্যার পর। তিনি আরও লেখেন, আমি কখনো ভাবিনি যে আমি সংকটের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত প্রত্যক্ষ করার এত কাছাকাছি পৌঁছে যাব, যা অবশেষে তাদের দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবাসনের দরজা খুলে দেবে। এরপর রোহিঙ্গা ইস্যুতে ব্যাংককে বাংলাদেশ সরকারের শক্তিশালী অবস্থান তুলে ধরে তিনি জানান, গতকাল ব্যাংককে বাংলাদেশ প্রথমে মিয়ানমারের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানায়, কারণ তাদের নেতা বিআইএমএসি ভাষণে রোহিঙ্গাদের অবৈধ বাঙালি বলে অভিহিত করেছিলেন। পরে মিয়ানমার ১,৮০,০০০ জন রোহিঙ্গা ফিরে যাওয়ার জন্য উপযুক্ত বলে রাজি হওয়ার পরই এই বৈঠকটি হয়। রোহিঙ্গা সমস্যা নিরসনে কাজ করা ডক্টর খলিলুর রহমানের প্রশংসা করে আজাদ মজুমদার লিখেন, উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান কিভাবে পুরো বিষয়টি পরিচালনা করেছেন তা দেখে আমি অবাক হয়েছি। এমনকি তিনি মিয়ানমার কর্মকর্তাদের দিয়ে রোহিঙ্গা শব্দটি বলাতে সক্ষম হন, যা কোনো ছোট অর্জন নয়। 48 ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে 2টি চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে এ চিঠি পাঠানো হবে। 2টি চিঠির একটি পাঠাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার 6 এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের একটি বিশেষ বৈঠকের পর এ তথ্য জানান তিনি। বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 2টি চিঠির মধ্যে অপর চিঠিটি বাণিজ্য উপদেষ্টা
উপদেষ্টা বশিরউদ্দিন পাঠাবেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির অফিসে। সবার সিদ্ধান্ত অনুযায়ী অন্তত আরও 3 মাস যেন আগের মতোই 15% শুল্ক দিয়ে পণ্য রপ্তানি করা যায় তার অনুরোধ জানানো হবে চিঠিতে। চিঠিতে বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি সহজ করার জন্য কি পদক্ষেপ নিয়েছে ও নেবে এবং বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ সহজ করার জন্য কি পদক্ষেপ নেওয়া হবে তার কৌশলগুলো তুলে ধরা হবে বলে জানান তিনি। চিঠিতে যাই থাকুক সেটা ব্যবসা বান্ধব হবে মন্তব্য করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমাদের বাংলাদেশের বিজনেসের স্বার্থটা দেখা হবে। বাংলাদেশের সঙ্গে কম্পিটিটিভ যেসব কান্ট্রি আছে তাদের চেয়ে আমরা আরো বেশি বিজনেস বান্ধব হবে যাতে ইউএসএ এবং আমাদের জন্য উইন উইন সিচুয়েশন হয় এবং আমাদের জন্য মার্কেট অ্যাক্সেসটা যেন আরো বাড়ে। বৈঠক শেষে ব্যবসায়ীরা সাংবাদিকদের জানিয়েছেন সরকারের উদ্যোগে তারা সন্তুষ্ট। সরকার যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে যে কর্মকৌশল নিচ্ছে তাতে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। আজকের বৈঠকের আলোচনায় যে পথ নির্দেশনা পেয়েছেন ব্যবসায়ীরা সেটি ব্যবসায়ীদের জন্য সুখবর বলেও জানান তারা। আমি আবারও বলছি এবছর নির্বাচন হতেই হবে বললেন ইশরাক। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার চেষ্টা সফল হবে না। নির্বাচনের কথা ফেসবুকে লিখলে সংঘবদ্ধ গালি শুরু হচ্ছে, কিন্তু নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন লিখেছেন, নির্বাচন ছাড়া পাতানো খেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বছরের পর বছর ক্ষমতায় থাকতে চেয়েছেন, কিন্তু আমরা 2011 সাল থেকে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। ইশরাক বলে, নির্বাচনের প্রসঙ্গ তুললেই গালিবাজদের সক্রিয়তা বেড়ে যায়। তাদের বলতে চাই, আরো 10 লাখ গালি দিলেও কিছু আসে যায় না। এদেশে ভোটারের সংখ্যা 12.5 কোটিরও বেশি। আমরা ফেসবুক ব্যবহার করেছি সরকারের নিয়ন্ত্রিত মিডিয়ার বাইরে প্রচারের মাধ্যম হিসেবে। যারা সমালোচনার ভাষায় গালি দিচ্ছেন তাদের পরামর্শ, গালি দেওয়ার পাশাপাশি অন্তত ভোটার সংগ্রহ করুন। ইশরাক বলেন, শেখ হাসিনার মতো হুমকি ধুমকি দিয়ে কোনো লাভ নেই। আমি আবারও বলছি, এবছর নির্বাচন হতেই হবে। আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমে আদায় করব ইনশাল্লাহ। ভোটের মাধ্যমে জনগণ যাদের দায়িত্ব দেবে আমরা তাদের মেনে নিয়ে সহযোগিতা করব। আগাম আরও 2 লাখ গালির জন্য ধন্যবাদ, তবে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বললেন ইশরাক। গাজায় ইসরায়েলি আগ্রাসনের ক্রীড়া উপদেষ্টার প্রতিবাদ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান হত্যাযজ্ঞের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ইসরায়েলি সেনাবাহিনীর মানবতা বিরোধী কার্যক্রমের প্রতিবাদ জানিয়ে গাজাবাসীর প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন তিনি বলেন, আজ যখন আমরা এখানে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করছি তখন আমাদের পুরো পৃথিবী মানবতার একটি কলঙ্কজনক দিন দেখেছে। গতকাল গাজায় ইসরায়েলি বাহিনী বর্বর হামলা চালিয়েছে। আমরা দেখেছি মানুষের লাশ কিভাবে আকাশে উড়ছে বোমার আঘাতে। আক্রান্ত গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে উপদেষ্টা বলেন, আমরা গাজার জনগণের প্রতি আমাদের সহমর্মিতা ও সমর্থন জানাতে চাই এই দিনে। সেই সঙ্গে আমরা আশা করি পৃথিবী থেকে সকল মানবতা বিরোধী কার্যক্রম চিরতরে বন্ধ হোক। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আমরা যা দেখেছি তা কখনোই মেনে নেওয়া উচিত নয়। এদিকে গাজাবাসীর কষ্টে মন কাঁদছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাহিদ রানারও। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার ওপর। একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে। জাতীয় ফুটবল দল ও ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের তারকা হামজা দেওয়ান চৌধুরীও প্রকাশ্যে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছেন। অবশ্য সমর্থন না জানিয়ে উপায় নেই। বিশ্বের মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে দিতে নারকীয় ধ্বংসযজ্ঞে নেমেছে ইসরায়েল। বর্ণবাদী ইসরায়েল এই মুহূর্তে গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে। নির্বিচারে বেসামরিক মানুষ মারছে ইসরায়েলি সৈন্যবাহিনী। প্রতিদিন লম্বা হচ্ছে লাশের মিছিল, যাদের অধিকাংশই হচ্ছে শিশু এবং নারী। বর্বর ইসরায়েলের এই চরম মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে সাধারণ মানুষ প্রতিবাদ জানালেও বিশ্ব নেতৃত্ব নিশ্চুপ, যেন এই ধ্বংসযজ্ঞে তারা মৌন সমর্থনই দিচ্ছেন। উল্লেখ্য, গত 18 মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফের গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞে মেতেছে ইসরায়েল। 1 মাস ধরে সেখানে সর্বাত্মক অবরোধ করে চলেছে তারা। প্রতিদিনই অসংখ্য মানুষ জীবন হারাচ্ছেন, যাদের একটা বড় অংশই শিশু। খাদ্য, পানীয় এবং চিকিৎসা সেবার অভাবে মানবতার চরম বিপর্যয় নেমেছে সেখানে। প্রায় সব অবকাঠামোই ধসিয়ে দিয়েছে দখলদার ইসরায়েল।